আপনাদেরকে ইলাট ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন সেটার সলিউশন করব। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন সেট ৪ থেকে নেওয়া। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে অবশ্যই অনুরোধ করব যে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। তাহলে আর বাড়তি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে 136 Shylock is a character in the play Shylock কোন নাটকের চরিত্র? Twelfth Night, The Merchant of Venice, Romeo and Juliet, Measure for Measure। তো এটার সঠিক আনসারটা হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা নাটক। তো এটা নোট ডাউন করে রাখতে পারেন। পরের কোশ্চেনটা হচ্ছে ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল রিটেন বাই। ভ্যানিটি ফেয়ার হচ্ছে একটা নভেল, সেটা কে লিখছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে। তো অপশনগুলো হচ্ছে ডি.এইচ. লরেন্স, উইলিয়াম ম্যাকাপিস থেকারি, জোসেফ কনরাড, ভার্জিনা উলফ। তো কারেক্ট আনসার হচ্ছে বি, উইলিয়াম ম্যাকাপিস থেকারি। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, সেটা হচ্ছে ১৩৮। পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নভেল। প্রোটাগনিস্ট শব্দটার অর্থ হচ্ছে লিডিং ক্যারেক্টার, যেটা থাকে হচ্ছে কোনো একটা নভেলে বা কোনো একটা নাটকে। তো এ ক্রিসমাস ক্যারল, এ টেল অফ টু সিরিজ, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশনস। তো এটা হচ্ছে চার্লস ডিকেন্সের যে নভেল ছিল গ্রেট এক্সপেকটেশন, সেটার লিডিং ক্যারেক্টার। ওকে, পরবর্তী কোয়েশ্চেন। দ্য লেডি চার্টারলেস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ। তো লেডি চার্টারলেস যে লাভার ছিল, সে নভেলটার কথা বলছে, সেটা যে রাইটার, সেটার রাইটার নিচের বিভিন্ন বইয়ের নাম দেওয়া আছে। এই বইয়ের মধ্যে কোন বইয়ের রাইটার আর এই লেডি চার্টারলেস লাভার তার রাইটার সেম। তো এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো কুইকলি নোট লিখে রাখতে পারেন। লর্ড জিম, এটা লিখছে হচ্ছে জোসেফ কনরাড। তারপরে হচ্ছে দ্য রেইনবো লিখছে হচ্ছে ডি.এইচ. লরেন্স। ডি.এইচ. লরেন্স উনি আবার লেডি চার্টারলেস লাভার এটাও লিখছে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে নোট করে রাখতে পারেন ইউলিসেস, এটা লিখছে হচ্ছে আইরিশ রাইটার জেমস জয়েসি। আর এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখছে হচ্ছে ই.এম. ফস্টার। ১৪০ আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। কোশ্চেনটা মানে হচ্ছে যে আমাদের নিচে যে শব্দগুলো আছে, শব্দগুলোর মধ্যে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। মানে তার যে ফর্মটা আছে, ফর এক্সাম্পল উড, এর সাথে আর এস বসবে না। মানে এরকম শব্দটা একই শব্দ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হতে পারবে, প্লুরাল হিসেবে ব্যবহৃত হতে পারবে। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো উড যে শব্দটা আছে, এটার দুই ধরনের মিনিং আছে। একটা হচ্ছে আমাদের কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল নাউন হিসেবে মিনিং আছে। তো একটা মিনিং হচ্ছে এটা ম্যাটেরিয়াল বোঝায়। ম্যাটেরিয়ালটা আমাদের সাধারণত আমরা আনকাউন্টেবল হিসাবে ট্রিট করি। তো ওটার ক্ষেত্রে তো সিঙ্গুলার প্লুরালের কোনো প্রশ্নই আসে না, কারণ আনকাউন্টেবল নাউন আমরা কখনো গণনা করতে পারি না। কিন্তু এটাকে যখন আমরা মানে উডের আর একটা মিনিং হচ্ছে যে এটা দ্বারা বন বোঝায়, লাইক ছোটখাটো কোনো একটা ফরেস্ট। তো এরকম যদি বন বোঝায় তখন কিন্তু আমরা এটার প্লুরালের জন্য আমরা এস লাগাই। তাহলে দেখা যাচ্ছে যে আবার উডের আর একটা মিনিং হচ্ছে যে উড মানে আমাদের যে টিম্বার আছে, ওই টিম্বারের খণ্ডকেও বোঝায়। তো ওটার ক্ষেত্রে আমরা অনেক মানে প্লুরাল হিসাবে অনেক সময় এস লাগাতে পারি। তো এটা হচ্ছে না। ইস্যু শব্দটাও আমাদের সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে দেখা যায় যে তার ভিন্ন ভিন্ন রূপ আছে। প্লুরালের জন্য আমরা এস যুক্ত করি, এটাও আমাদের কি বলে কাউন্টেবল নাউন। তারপরে ফিশ, শুধুমাত্র ফিশ যে শব্দটা আছে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার আর প্লুরাল দুইটা ক্ষেত্রে আমরা এটার যে বেস ফর্ম আছে এর ছাড়া দুইটা ক্ষেত্রেই আমরা এই ফর্মটা ইউজ করি। আর লাইট যে শব্দটা আছে, লাইট শব্দটা হচ্ছে আমাদের লাইটের মিনিংটা যদি হয় আমাদের লাইক বাল্ব অথবা ল্যাম্প,
তাহলে অবশ্যই তার সাথে আমরা ইয়েস যোগ করে প্লুরাল করতে পারি। কিন্তু লাইটের আবার আরেকটা আনকাউন্টেবল দিক থেকে একটা মিনিং, একটা অর্থ হচ্ছে যে ব্রাইটনেস, উজ্জ্বলতা বোঝায়। তো সেক্ষেত্রে তো এটার ফর্ম এস লাগানোর কোনো প্রশ্নই আসে না। যাই হোক, তো ফিশটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু টট ইউ ফ্রেঞ্চ। বলতেছে যে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে হু টট ইউ ফ্রেঞ্চ এই শব্দটার কারেক্ট প্যাসিভ ফর্মটা কি। তো এটার আসলে বিস্তারিত গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে দেওয়া হয়েছে। তো ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তো আপনারা ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি বুঝতে সুবিধা হবে। তো আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা, বাই হোম ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। 142 নাম্বার কোশ্চেন আমরা আসি। The old man was tired of walking. Here walking is কি? walkingটা এখানে কি? এটা আমাদেরকে এখানে আনসার করতে হবে। বলতেছে যে প্রথমে বলছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর বলছে অ্যাডজেক্টিভ, কমন নাউন, জিরান্ট। তো আমাদের এখন মাথায় একটা জিনিস আনতে হবে যে আসলে ওকিং যে শব্দটা আছে এর সাথে যদি আইএনজি আছে, আইএনজি থাকলে যে সবসময় জিরান্ট হবে, সরি পার্টিসিপল হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, সেটা কোনো একটা নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভের মতো আচরণ করলে। তো অথবা আমরা ভার্ব টেন্সে পাবো। তো এখানে তো ভার্ব টেন্স বা কোনো নাউনকে মডিফাই করে নাই। আসলে এখানে অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যদি ভার্বের কোনো আইএনজি ফর্ম থাকে তখন সেটা নাউনের মতো আচরণ করে, আর নাউনের মতো আচরণ করে বোধহয় সেটা হচ্ছে জিরান্ট। তো এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে জিরান্ট। তো এখানে কমন নাউন বলছে, কমন নাউন বলে কনফিউজড করছে, এটা তো কমন নাউন কখনোই হতে পারে না। তো শুধু নাউন বললে হয়তো আমরা ওয়াকিংটাকে ট্রিট করতে পারতাম, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট শুড বি জিরান্ট। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 143 নাম্বার কোশ্চেন। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? বলতেছে যে কোন সেন্টেন্সটা আমাদের কারেক্ট সেটা আমাদেরকে বার করতে হবে। আসলে এই ধরনের ট্রিকি কিছু কোশ্চেন আছে যেগুলোর আসলে যদি কলোকেশন, ইংলিশ কলোকেশন ভালো না জানা থাকে তাহলে এগুলো আনসার করা একটু কঠিন। কলোকেশন হচ্ছে শব্দের সাথে আরেকটা শব্দের যে প্রচলনগত ব্যবহার সেটাকে বোঝায়। যেমন বাংলায় আমরা বলি বৃষ্টিপাত, আমরা যদি বলি বৃষ্টিপ্রপাত তাহলে কিন্তু হবে না। তো ইংলিশেও যেমন ধরেন আমরা বলি যে ডু ডু মিস্টেক যদি বলি তাহলে কিন্তু হচ্ছে না, আমাদেরকে বলতে হবে মেক মেক মিস্টেক। তো ডু যায় না, মিস্টেকের সাথে কলোকেট করে না। তো এরকম পালসের সাথে আসলে এখানে দুই ধরনের কলোকেশন হয়, একটা টেকও যায় আবার এক্সামিনও যায়। টেকটা আমরা ইনফর্মালি কথোপকথনের ক্ষেত্রে এটা বেশি ইউজ করি, ইনফর্মাল কলোকেশন হিসেবে ট্রিট করতে পারি। আর এক্সামিনটা হচ্ছে আমাদের বেশি ফর্মাল। তো বিসিএস এ আমরা ফর্মাল যেটা সেটাকে আনসার করব। তো কারেক্ট আনসার হবে এটা, দ্য ডক্টর এক্সামিনড মাই পালস। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। 144, I will not let you go. In this sentence, go, গোটা কি? এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমাদের লেটটা হচ্ছে মডাল ভার্ব। মডালের পরে যে ভার্বটা বসে সেটা সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ভার্বের সেই বেস ফর্মটা কিন্তু ইনফিনিটিভের মতো আচরণ করে। এখানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বলি আমরা অনেক সময়। মডালের পরে যে ভার্ব থাকে সেই ভার্বটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ, আর এ কারণেই এটার কারেক্ট আনসার হচ্ছে ইনফিনিটিভ। জিরান্ট তো হবে না, জিরান্টের সাথে আইএনজি থাকবে, পার্টিসিপলের সাথে আইএনজি থাকবে, ভার্বাল নাউনের সাথেও আমাদের মানে অফ থাকে, তারপরে আইএনজি থাকে, তো এইগুলোর কোনো এলিমেন্টই নাই, তো এটা হচ্ছে না। 145, when Yushashi entered the room, everybody stopped talking. বলতেছে যে যখন ইউশাসি রুমে প্রবেশ করলো, আচ্ছা রুমে প্রবেশ করা অর্থে ব্যবহৃত হয়েছে। তো এখানে অনেকে আমরা মনে করতে পারি ইনটু, ইনটু হয়তো রাইট আনসার। আসলে ইনটু ইউজ করা যাবে না এক্ষেত্রে। ইনটু যদিও বাহির থেকে ভিতরে কোনো জায়গায় প্রবেশ করলে ইনটু ব্যবহৃত হয় বদ্ধ কোনো জায়গায়, কিন্তু কোনো জায়গা যদি ফিজিক্যালি হয় বাউন্ডারি, লাইক বিল্ডিং অথবা রুম,
সেই ক্ষেত্রে এন্টার যদি কোনো শব্দ ইউজ করা হয়, এন্টারের ভিতরে ইনটুর যে অ্যাপ্লিকেশনটা সেটা ইমপ্লাইড আছে, আছে, এটার সাথেই আছে। এন্টার দ্বারাই বোঝায় যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, ফিজিক্যালি কোনো একটা বদ্ধ জায়গায়। তো সেক্ষেত্রে এখানে কোনো প্রিপজিশনই বসবে না। তো নো প্রিপজিশন রিকোয়ার্ড, দিস ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 146 এখানে বলছে দ্য প্লে দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই, নাটক বার্থডে পার্টি কে লিখছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। অপশনগুলো হচ্ছে স্যামুয়েল বেকেট, হেনরি লিভিংস, হ্যারোল্ড পিন্টার, অথার মিলার। তো এটার যে রাইট আনসার সেটা হচ্ছে আমাদের দ্য বার্থডে পার্টি হচ্ছে একটা নাটক, যেটা লিখছে হচ্ছে হ্যারোল্ড পিন্টার। তো এটা হচ্ছে আমাদের রাইট আনসার। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দ্য টাইম মেশিন? তো প্রথম যে সায়েন্টিফিক রোমান্টিক একটা আমাদের লেখা ছিল সেটা হচ্ছে দ্য টাইম মেশিন। এটার অথর কে? এখানে এতে বলছে এইচ.জি. ওয়েলস, স্যামুয়েল বাটলার, হেনরি জেমস, জর্জ মোরি। তো আমাদের দ্য টাইম মেশিন এটা সায়েন্স ফিকশন নভেল, যেটা লিখছে হচ্ছে এইচ.জি. ওয়েলস। তো এইচ.জি. ওয়েলসটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 148 call me if you have any problems regarding your work. Here regarding টা কি? তো সেন্টেন্সটা হচ্ছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস। প্রবলেমসটা কিন্তু আমাদের নাউন, যাই হোক। রিগার্ডিং ইয়োর ওয়ার্ক, এখন ইয়োর ওয়ার্ক এটাও কিন্তু নাউন ফ্রেজ। তাহলে দুইটা নাউন ফ্রেজের মাঝখানে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় সাধারণত সেটা প্রিপোজিশনের মতোই আচরণ করে, আর রিগার্ডিং এখানে প্রিপোজিশনের মতো আচরণ করছে। তো রিগার্ডিং হচ্ছে আমাদের প্রিপোজিশন। রিগার্ডিং এর যে মিনিংটা হচ্ছে আমরা ইন রিলেশন টু, অথবা আমরা বলি অ্যাবাউট অথবা কনসার্নিং। তো এইগুলো সাধারণত আমাদের প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন 149 select the correct comparative form of the sentence. A string of pearls was not so bright as her teeth. তো এটা যে সেন্টেন্স আছে, a string of pearls was not so bright as her teeth, এই সেন্টেন্সের যে কারেক্ট আনসারটা সেটার জন্য আমার একটা ভিডিও আছে। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। তো এটার কারেক্ট আনসার যেটা সেটা হচ্ছে হার টিথ ওয়ার ব্রাইটার দ্যান এ স্ট্রিং অফ পার্লস। বি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কোশ্চেন 150 come on it's time to go home. Here হোমটা কি? তো গো হোম, এখন যদি আমরা কোশ্চেন করি লাইক ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোয়ার। তো এখানে কোশ্চেনটা যদি আমরা করি হোয়ার আসতেছে, তো হোয়ার যদি কোশ্চেন হয় তাহলে হোমটা কোনো স্থানকে নির্দেশ করতেছে। আমরা জানি যে স্থান, সময় এগুলো যদি নির্দেশ করে তাহলে সেটা অ্যাডভার্বের মতো আচরণ করে। তো হোমটা এখানে অ্যাডভার্ব। আচ্ছা, 149 বলছে হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভড এট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। হাফিং অ্যান্ড পাফিং মানে হচ্ছে হাঁপে ওঠার পরে আমরা ক্লাসরুম ডোরের কাছে পৌঁছালাম শুধুমাত্র 7 সেকেন্ড হাতে ছিল, এরকম সিচুয়েশন বুঝাইছে। তো ফাইন, এখানে বলতেছে যে অ্যারাইভ যে শব্দটা আছে সেই অ্যারাইভ শব্দটা এখানে কোন ধরনের ভার্ব? তো বলতেছে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তো আমরা জানি যে ওইটাই ভার্ব ইনট্রানজিটিভ, যার কোনো অবজেক্ট থাকবে না বাক্যে। তারপরে হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের অবশ্যই অবজেক্ট থাকবে, সেটা ট্রানজিটিভ ভার্ব। আর পজিটিভ ভার্ব হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ নিজে না করে, মানে কর্তা সাবজেক্ট সে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজটা করায় আউটসোর্সিং এর মতো, তখন আমরা তাকে পজিটিভ ভার্ব বলি। আর ডিফেক্টিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলো ডিফেক্টিভ মানে হচ্ছে কি ত্রুটি সম্পন্ন, মানে গ্রামারে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ভার্বেরই লাইক প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আছে।
তারপরে মুড আর গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট সবকিছু প্রকাশ করতে পারে কিছু কিছু ভার্ব, আর কিছু ভার্ব আছে সেগুলো করতে পারে না, সেই ধরনের ভার্বকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি। যেমন মডাল ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বা টেন্সের বিভিন্ন ধরনের রূপে কিন্তু সেগুলো তার নিজস্ব কোনো ফর্ম নেই, ইনকমপ্লিট, অসম্পূর্ণ। তো ওই ধরনের ভার্বগুলোকে আমরা ডিফেক্টিভ ভার্ব বলি। তো অ্যারাইভ কিন্তু ডিফেক্টিভ ভার্ব না, অ্যারাইভ কিন্তু পজিটিভ ভার্ব না। এখানে তো উই অ্যারাইভ, আমরা ব্যক্তি নিজেই পৌঁছাইছে কাজটা, সাবজেক্ট কর্তা সে নিজেই করেছে, তারা নিজেই করার কারণে এটা কিন্তু আমাদের পজিটিভ না। তাহলে এটা ট্রানজিটিভ হবে কিনা এটা আমাদের দিতে হবে, বা ইনট্রানজিটিভ হবে কিনা। এখন দেখবো উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর, এখানে অ্যাট দ্য ক্লাসরুম ডোর এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর অ্যাট দ্য ক্লাসরুম ডোর এই প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করতেছে। যাই হোক, উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার, এটা টাইমকে নির্দেশ করতেছে, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, তো এটাও কিন্তু অ্যাডভার্বের মতো আচরণ করতেছে। যাই হোক, তো এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব হতে গেলে আমাদের এখানে একটা নাউন লাগতো, অবজেক্ট লাগতো, তো বা প্রোনাউন লাগতো, কিন্তু কিছুই নাই। তো অ্যারাইভটা আমাদের কি হবে? ইনট্রানজিটিভ। পরের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কমন জেন্ডার? নিচের কোনটা আমাদের কমন জেন্ডার? কিং এটা তো ছেলেকে বোঝায়, কুইন মেয়েকে বোঝায়, দুইটাই বাদ, কমন জেন্ডার না। রইল দুইটা, একটা হচ্ছে সভরিন আর একটা হচ্ছে আমাদের এম্পারর। এম্পাররটা ছেলেকে বোঝায়, আর এটার মানে ফিমেল যে জেন্ডার সেটা হচ্ছে এমপ্রেস, তো এটাও না। তাহলে সভরিন এটা হচ্ছে আমাদের কমন জেন্ডার, এটা একটা ছেলে বা নারী দুজনকে বোঝাতে পারে। লাইক কোনো একটা দেশের রাজাকে আমরা যদি বলি, রানীকেও আমরা সভরেন বলতে পারি, রাজাকেও বলতে পারি। আচ্ছা, 153, টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন। দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ, বলছে টু উইন এ প্রাইজ, এই আন্ডারলাইন করা অংশটুকু যে আছে বাক্যের সেটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা তো হবেই না, কারণ আমরা দেখতেছি যে টু উইন এ প্রাইজ এই যে অংশটুকু আছে সেটা একটা সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে। তো বাক্যের সাবজেক্ট তো কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না, তো কনজাংশনও হতে পারে না, অ্যাডভার্ব হতে পারে না। বাক্যের সাবজেক্ট শুধুমাত্র হতে পারে কি? নাউন হতে পারে। ইজ যেহেতু ভার্ব, আর টু উইন এ প্রাইজ এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। এই পুরো ইনফিনিটিভ ফ্রেজটা একটা নাউন ফ্রেজের মতো আচরণ করতেছে। ওকে, আমরা 154তে চলে যাই। এখানে বলছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু টার্স। টার্স হচ্ছে এমন একটা শব্দ যার মিনিং হচ্ছে যে অল্প অল্প কথায় কোনো কিছু বলা, অল্প কিছু শব্দ ইউজ করে কোনো কিছু বলা। কনসাইজ ওই অল্পই বলে, একদম কনসাইজ ওই টাইপেরই। তো ডিটেলড মানে হচ্ছে বিস্তারিত বলা, তাহলে ডিটেলড এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেহেতু বিস্তারিত। ওকে, তাহলে আমরা এখন 155 নম্বর কোশ্চেনটা দেখি। হুজ দ্যাট ইন দিস সেন্টেন্স, দ্যাট ইজ, তো এখানে হুটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন, যেহেতু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, তো দ্যাট দ্বারা ওই ব্যক্তিকে বোঝাচ্ছে, তো দ্যাটটা হচ্ছে আমাদের প্রোনাউন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো যে শব্দটা আছে তার নাউন রূপ কোনটা? সেটা হচ্ছে নলেজ। পরবর্তী কোশ্চেন হচ্ছে 157, why then it's none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama King Lear, Macbeth, As You Like It, Hamlet. বলতেছে যে কোন ড্রামা থেকে নেওয়া হয়েছে এই এক্সট্র্যাক্টটুকু? তো এটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের লেখা যে একটা নাটক আছে হ্যামলেট, সেটা থেকে নেওয়া হয়েছে। তার পরবর্তী কোশ্চেন 158, made weak by time and fate, but strong in will. To strive, to seek, to find, and not to yield is taken from the poem written by. এটা একটা কবিতা থেকে নেওয়া হয়েছে, সেই কবিতাটা লিখছে কে? সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখানে আমাদের অপশন আছে হচ্ছে রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, আলফ্রেড টেনিসন, লর্ড বায়রন। তো রাইট আনসারটা হচ্ছে আমাদের আলফ্রেড টেনিসন। তার একটা যে লেখা ছিল সেটা হচ্ছে ইউলিসেস। ইউলিসেস থেকে, ইউলিসেস হচ্ছে একটা কবিতা, সেই কবিতা
থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। তো কবিতাটা লিখছিল হচ্ছে আলফ্রেড টেনিসন। তো এটা হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট ওয়ান, give somebody a piece of your mind means to, তো এটা হচ্ছে আমাদের একটা ইডিয়ম। give somebody a piece of your mind মানে হচ্ছে যে, এটা মানে হচ্ছে যে কাউকে এটা বলা যে কেন তুমি তার উপর রাগান্বিত হয়েছো ওই লোকটার উপরে, সেটা বলা, এটা হচ্ছে একটা ইডিয়ম। তো রাইট আনসারটা হচ্ছে এটা, টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি উইথ দেম। ওকে, নেক্সট ওয়ান, I shall help you provided you obey me. Here the underlined word is, এখানে সেন্টেন্সে যে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে প্রোভাইডেড। তো I shall help you, আমি তোমাকে সাহায্য করব, provided you obey me, যদি তুমি আমার নির্দেশ মতো চলো, আমাকে মান্য করো, তাই না? তাহলে প্রোভাইডেড হচ্ছে এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে, আর কন্ডিশন বোঝানোর কারণে এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, তো এটা হচ্ছে আমাদের কনজাংশনের মতো আচরণ করছে। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। 161, আচ্ছা এখানে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। তো কোশ্চেনিয়ার কারেক্ট স্পেলিং হচ্ছে এটা QUESTIONNAIRE, কোশ্চেনিয়ার। পরবর্তী কোশ্চেন, হুইচ বাট ইজ এ প্রিপোজিশন। তো এটার রাইট আনসার হচ্ছে বি, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। তো এটার গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন, অনেকটাই উপকারে আসবে বলে মনে করি। হু ইজ নট এ রোমান্টিক পয়েট, এখানে আমার বলতেছে যে রোমান্টিক পয়েট কে রোমান্টিক পয়েট না। তো তাহলে আমাদের এখানে চারজনের নাম আছে, পিবি শেলি রোমান্টিক পয়েট, এসটি কলরিজ রোমান্টিক পয়েট, জন কিটস রোমান্টিক পয়েট, বাট টিএস এলিয়ট উনি কিন্তু রোমান্টিক পয়েট না। পরবর্তী কোশ্চেন 164, ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ, হ্যামলেট যে ছিল সে কোন দেশের প্রিন্স ছিল সেটা আমাদের বের করতে হবে। নরওয়ে, ব্রিটেন, ডেনমার্ক, ফ্রান্স। তো কারেক্ট আনসারটা হচ্ছে ডেনমার্ক। 165, Adela Quisted and Mrs. Mori are characters from the novel. Adela Quisted and Mrs. Mori এই দুইজন কোন নভেলের ক্যারেক্টার, চরিত্র? আচ্ছা এখানে ডেভিড কপারফিল্ড, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এ প্যাসেজ টু ইন্ডিয়া, অ্যাডাম বেরি। তো এটা কারেক্ট আনসার হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, রিটেন বাই E.M. ফস্টার। তো দেখা যায় যে এগুলো ঘুরে ফিরে চলে আসে, এ প্যাসেজ টু ইন্ডিয়া কে লিখছে? E.M. ফস্টার। নোট করে রাখলে এটা অনেকটা কাজে দিতে পারে। বিসিএস এর প্রতিটা পরীক্ষায় দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো খুব কমন, সেগুলো চলে আসে। 166, time held me green and dying, though I sang in my chains like the sea. These lines have been quoted from Dylan Thomas poem. Dylan Thomas এর যে পোয়েম আছে কোন পোয়েম থেকে নেওয়া হয়েছে? দ্য ফ্লাওয়ার, ফার্ন হিল, বাই ফায়ার, অ্যাকচুয়াল ফিউনারেল। তো ফার্ন হিল থেকে নেওয়া হয়েছে। 167, one whose attitude is eat, drink and be merry is, আচ্ছা যার মনোভাবটা এরকম যে খাও দাও বিয়ে শাদী করো, তো এটাকে আমরা কি বলতে পারি? ম্যাটেরিয়ালিস্টিক। ম্যাটেরিয়ালিস্টিক মানে হচ্ছে গাড়ি বাড়ি টাকা পয়সা নারী সবই থাকবে, তো এটা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক না। আর এটা হচ্ছে ইপিকিউরিয়ান মানে হচ্ছে যে হ্যাঁ এটার সাথে মিল আছে, যে খাওয়া দাওয়া ফুর্তি মজ মাস্তি করবো আর বিয়ে শাদী করবো, এটার সাথে মিল আছে। তো ইপিকিউরিয়ানটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আর সিনিক মানে হচ্ছে যে একজন যে লাইক মানে সেলফ ইন্টারেস্ট বা আগ্রহের উপর ভিত্তি করে জীবনটাকে বেশি প্রাধান্য দেয়। আর স্ট্রাইকটা তো সহজেই বোঝা যায় যে যারা হচ্ছে কঠোর সাধনা করতে পারে, সহ্য শক্তি বা চরম অধ্যবসায় আছে, ওই ধরনের মানুষগুলোকে বোঝায় স্টোইক। আচ্ছা 168,
Was this the face that launched 1,000 ships and burnt the topless towers of Ilium? Who speaks the famous lines? বলতেছে যে এই যে ফেমাস লাইন যে মানে বলতেছে বিখ্যাত যে লাইন গুলো আছে এই লাইনগুলো কথা কে বলছে এই কথাগুলো তো এখানে ক্যারেক্টার হচ্ছে সিজার অ্যান্টনি ফাস্টাস রোমিও এই লাইনগুলো হচ্ছে ফাস্টাস হচ্ছে একটা কি বলে আমাদের একটা নাটক যে নাটকটা লিখছে হচ্ছে নোট ডাউন করে রাখলে ভালো হবে ক্রিস্টোফার মার্লোস এই নাটকটা লিখছে তার যে মেইন ক্যারেক্টার আমরা বলতে পারি সেটা হচ্ছে ফাস্টাস তো ফাস্টাস সে নিজেই কিন্তু এই কোটেশনটা মানে এই পংক্তিগুলো সে বলছে ফাইন আচ্ছা 169 The character Alfred Doolittle is taken from Shaw's play titled Pygmalion, Man and Superman, The Doctor's Dilemma, Mrs. Warren's Profession. এই ক্যারেক্টার আলফ্রেড ডুলিটল শস যে নাটক আছে নাটকের নামটা সেটা হচ্ছে পিগম্যালিয়ন সেখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা ফাইন 170 The poem The Love Song of J. Alfred Prufrock is written by বলতেছে যে একটা কবিতা আছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফর্ক এই কবিতাটা কে লিখছে W.B. Yeats, T.S. Eliot, ওয়াল্টার স্কট রবার্ট ব্রাউনিং এটার কারেক্ট আনসার হচ্ছে T.S. Eliot